আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সারোয়ার দম ফেলে বইয়ের কথা মতো কাজ করে। হৃদয় একটু খুশি হয়ে সারোয়ারকে জড়িয়ে ধরে, তার বুকে মুখ গুজে বলে, কালকে আমি ফুচকা খাবো। এখন না করলে আবার চোখের পানি নাকের পানি এক করে ফেলবে। তাই সারোয়ার বলে, ঠিক আছে। অনেকটা ঝাল দিয়ে। আচ্ছা তেঁতুলও লাগবে আমার, আচ্ছা। পরে আইসক্রিমও লাগবে। পুরো দোকানটি কিনে দিই বউ? আচ্ছা। শুধু আইসক্রিমের ফ্রিজটা হলে চলবে নাকি সম্পূর্ণ দোকানটাই লাগবে? সম্পূর্ণ দোকানই লাগবে। আচ্ছা। হৃদয় খিলখিলিয়ে হেসে ওঠে। তাদের কথোপকথন শুনে মনে হবে যেন কোন বাচ্চার সাথে কথা বলছে। হৃদয় মাঝে মাঝে ইচ্ছে করেই একটু বাচ্চামো করে। আদরে ভালোবাসা পেতে কার না ভালো লাগে। রাত বাড়ার সাথে সাথে হৃদয়ের বাচ্চামো যেন বাড়তে থাকে। সারোয়ার এখন বুঝে গেছে তার স্ত্রীকে সামলানো কোনো সাধারণ দায়িত্ব নয়, এটা যেন পুরো একটা স্পেশাল মিশন। তবে আশ্চর্যের ব্যাপার, এই মিশনটা তার ভীষণ প্রিয়। ডাক্তারের পরামর্শে প্রতি মাসে হৃদয়কে ডাক্তার দেখায় সে। ঠিকমতো খেতে না পারায় হৃদয়ের পুষ্টির অভাব ধরা পড়েছে, আর মায়ের সমস্যা হলে তার বেবির উপরও প্রভাব পড়বে। ডাক্তারের চেম্বার থেকে এসে সারোয়ারকে বেশ গম্ভীর দেখা যায়। স্বামীর মুড ভালো নেই বুঝে হৃদয় কষ্ট পায়। বারবার স্বামীর কাছে এগিয়ে তাকে ঝাঁকাতে থাকে একটু কথা বলার জন্য। এক পর্যায়ে সারোয়ার রাগ দেখিয়ে বলে, বাচ্চামো বন্ধ করো রিদা। খাবে না তুমি? কষ্ট কি পাবে? তুমি তো একা নও, ভেতরে আরও একজন আছে তোমার সাথে। আমারই দোষ, তোমাকে বেশি তোল্লাই দিয়ে ফেলেছি। এখন থেকে জোরের উপর আর কোনো ওষুধ নাই, না খেলেই বকা শুনতে হবে তোমার। আমার কি দোষ? খেতে পারি না আমি, খেতে গেলেই কেমন যেন লাগে, আমার বমি 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 আসে। তারপর সারোয়ার হয়ে যায় বড্ড কঠোর। ঠিকই ভালোবাসা দিচ্ছে, আদর করছে, তবে খাবারের সময় কোনো ভালোবাসা নেই। জোর করে তাকে খাইয়েছে, এমনিতে নিজের কাছে এনে রেখেছে। পরে হৃদয় ঠিকমতো সেবা না করতে পারলে মা আর শ্বশুর শাশুড়ির সামনে মুখ দেখাতে পারবে না সে। তার থেকেও বড় কথা, বউটা তার, পেটের সন্তানটাও তারই। তাই এই দুজনের সেবা করার দায়িত্বও তার। আর যে দেশের দায়িত্ব পালন করতে পারে সে নিজের পরিবারের জন্য তার থেকেও বেশি করতে পারে। তুবার দিনকাল ভালোই চলছিল। কয়েকদিনের প্রচেষ্টায় ভালো বন্ধু বান্ধবও তৈরি করে ফেলেছে। একই সাথে পড়াশোনা করায় কিছু ছেলে বন্ধুও ছিল তার। শুধু নামেই বন্ধুত্ব তাদের, ক্লাসমেটই বলা যায়। মাঝে মাঝে কোথাও ঘুরতে সবাই একসাথেই যায়, তবে তা তো স্বামীর সহ্য হয় না। ততদিনে তার একটা প্রতিষ্ঠানের চাকরি হয়ে গেছে, তাই তো দায়িত্বের ভারে পড়ে গিয়ে তুবার পিছু করা সম্ভব হয় না। তাই মন খারাপ করে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার। অন্তত তুবার জীবনে তার কোনো অধিকার নেই। মেয়েটার জীবনটা সে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টাই ছিল। তুবা খারাপ অতীত সব ভুলে সে যদি আবার নিজের জীবন সাজিয়ে নিতে যায়, তবে তা করতে দেওয়া উচিত। মনকে এই বুঝ দিয়েই সে নিজেকে সামলে নেয়। স্পষ্ট পরিষ্কার দিন দেখে তুবা বেরিয়েছিল কিছু বাজার করার উদ্দেশ্যে। গতকালই বাবা ফোনে টাকা পাঠিয়েছেন। আজকাল তুবা বাড়তি খাবারের পেছনে কিছু করে টাকা খরচ করেছে। একটাই তো জীবন, ছোট্ট এই জীবনে খাবার ছাড়া আর কি আছে কি? দিনের পরিষ্কার আকাশটি হঠাৎই তার রূপ চেঞ্জ করে ফেলে। শুভ্র সাদা মেঘের ভেলা সরিয়ে স্থান করে নেয় কিছু গাঢ় অন্ধকার মেঘের দলেরা। কিছুক্ষণের মাঝে ফোঁটার ফোঁটায় বৃষ্টি নেমে ধরণীকে সিক্ত করে তোলে। তুবা তখন একটা ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়ে, হাত দুটো ব্যাগ। আচমকা বৃষ্টিতে চারপাশের মানুষজনও যেদিকে পারছে ছুটে আশ্রয় নিচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করে। ঝিরঝিরে বৃষ্টি কয়েক মিনিটের মাঝেই মুষলধারে বর্ষণে পরিণত হয়। দোকানের টিনের চালে একটু টাপ শব্দে পুরো পরিবেশটাই কেমন শান্ত অথচ বিষণ্ণ হয়ে ওঠে। তুবা একটু বিরক্ত হয়। ধুর, আজকে বৃষ্টি আসতে হলো। তার হলো এখান থেকে বেশ খানিকটা দূরে, রিক্সাও মিলছে না। ফোন বের করে দেখে চার্জও প্রায় শেষ।
হঠাৎই পাশে একটা কালো ছাতা এসে থামে। তুবা ব্রু কুচকে তাকায়। এখানকারই একটা গার্লস স্কুলের ড্রেস পরা একটা মেয়ে তার সাথে এসে দাঁড়িয়েছে। মেয়েটি মিষ্টি করে হেসে বলে, আমি তোমাকে চিনি, তুমি তুবা আপু না? তুবা অবাক হয়, তাকে কিভাবে চিনে? এই শহরে তো আর পরিচিত কেউ নেই। আমাকে কিভাবে চিনো তুমি? এখন বলা যাবে না, পরে কোনোদিন সময় হলে বলবো। বাহ, সিক্রেট নাকি? মেয়েটা উপর নিচ মাথা নাড়ায়। হঠাৎ কিছু একটা দেখে বলে, মা, তুমি তো ভিজে গিয়েছো। তুবা নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি সে ভিজে গেছে। দোকানের ঝাঁপের নিচে দাঁড়িয়ে বৃষ্টির ঝাপটায় সে ভিজে গেছে। আবার পরনে ছিল সাদা একটা জামা। ভিজে গিয়ে কেমন একটা বিশ্রী অবস্থা। আমাদের বাসায় যাবে? আমি একাই এখন, সাথে অবশ্য ভাইয়া থাকে, তবে ভাইয়া এখন অফিসে আছে। তুমি যাবে? প্রথমবারের সেই বাজে অভিজ্ঞতার পর তুবার সহজে কাউকে বিশ্বাস করতে ভয় হয়। তবুও কেন যেন এই মেয়েটির কথা তার ফেলতে মন চায় না। তার উপর নিজের অবস্থাও তো খারাপ। এখন অনেকটা পথ তাকে পেরোতে হবে। কাছে পিঠে কোনো গাড়ির টিকিটটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে যেতে রাজি হয়। যেতে যেতে সে জানতে পারে মেয়েটা এবার ক্লাস 9-এ পড়ে। পড়াশোনায় একটু এগিয়ে থাকলেও মেয়েটাকে আরো ছোট মনে হয়, যেন বাচ্চা একটা মেয়ে। তবে মেয়েটার একটা জিনিস তার নজর কাড়ে। তাদের বাসায় গিয়ে আগে তুবা প্রশ্ন করে, তোমার হাতের এই কাটা দাগটা কিসের? প্রশ্নটা শুনে যেন মেয়েটা একটু ঘাবড়ে যায়। একটু ভয় পেয়ে বলে, কেটে গিয়েছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। তুবার বিশ্বাস হয় না। দেখলে মনে হবে কেউ যেন ইচ্ছাকৃত হাতের উপর নিজের ক্ষোভ প্রকাশ করেছে। তুবাকে ফ্যানের নিচে বসতে বলে মেয়েটা পাশের রুমে যায়। তুবা চারিদিক তাকিয়ে দেখে ছোট্ট একটা ঘর, দুটো ছোট্ট রুম, একটা বাথরুম আর একটা রান্নাঘর। সে যেই ঘরে বসে আছে এখানে একপাশে কিছু ছেলেদের পোশাক আছে, সম্ভবত মেয়েটার ভাইয়ের হবে। পাশে টেবিলের একটা খাতা ছিল, সেখানেই তুবা মেয়েটার নাম দেখতে পায়। মেয়েটার নাম দিয়া। নামটা কিছুটা পরিচিত লাগে। হয়তো কাছের কারোর কাছে এই নাম শুনেছে। তাছাড়া এমন নাম তো কত জনেরই আছে। তাই সে বিশেষ একটা পাত্তা দেয় না। মোটেও তার চোখ পড়ে না টেবিলের ওপর থাকা ফটো ফ্রেমটার উপর। দিয়া 2 কাপ আদা চা নিয়ে আসে। 1 কাপ তুবাকে দিয়ে বলে, আমার ভাইয়া বলে বৃষ্টিতে ভিজলে আদা চা খেলে নাকি আরাম পাওয়া যায়। আমরা অবশ্য এতদিনে আদা চা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। খেয়ে দেখো আপনি, মজা হয়েছে নাকি? তুবা একটু সংকোচ নিয়ে চায়ের কাপে চুমুক দেয়। তারপর বলে, তুমি বাচ্চা মেয়ে, শুধু শুধুই কষ্ট করলে। দরকার ছিল না তো। বৃষ্টি তো কমেই এসেছে, আমি চলেই যেতাম। কি যে বলো না, আমি আর বাচ্চা কোথায়? বাবা মা না থাকলে সব সন্তানই বড় হয়ে যায়। আমার ভাইয়াও তো কত ছোট ছিল, এখন সে কিনা সব করে। সকালে ঘরে রান্নাটা করে যায়, রাতে এসে আবার করে। আমাকে করতে দেয় না, তবে আমি শিখে নিব ভাবছি। ভাইকে আর কষ্ট দিতে চাই না। আচ্ছা, তোমরা তো শুধু 2 ভাই বোন, বাসা ভাড়া পেলে কিভাবে? এটা জানি না ভাইয়া কিভাবে যেন ম্যানেজ করেছে। তুবা বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি থেমে গিয়েছে। তার গায়ের জামাও এতক্ষণই শুকিয়ে গিয়েছে। তাই সে উঠে বলে, তুমি খুব মিষ্টি একটা মেয়ে, ভালো থেকো পিচি। আপু, আমার বাসায় আসবে প্লিজ। আমি পাশের গার্লস স্কুলেই পড়ি, ইচ্ছে হলে দেখা করো। কিন্তু তুমি তো বললে না আমায় কিভাবে চিনো। পরের বার দেখা হলে বলবো, প্রমিস। তুবা একটু হেসে মাথা নাড়ায়। যদিও সে শিওর না আরো কখনো দেখা হবে কি না। আজ কিভাবে যেন সে মেয়েটার পাল্লায় পড়ে বাসা অবধি চলে আসলো। একবারও মাথায় আসলো না মেয়েটা তার সম্পূর্ণ অপরিচিত। তুবা বাসা থেকে বেরিয়ে গেলে দিয়া দরজা আটকে দেয়। তারপর তাকায় টেবিলের ওপর থাকা ছবির ফ্রেমটার ওপর, যেখানে স্পষ্ট ভেসে আছে 2 ভাই বোনের কিছু দুষ্টু মিষ্টি স্মৃতি। ইরিন, তুমি পরীক্ষায় নাম্বার কম পেয়েছো কেন? এভাবে চললে হবে? এভাবে পড়লে টেস্টে শিওর তুমি ফেল করবে। ঢং না। পরীক্ষার আগে রাতে ফোন করে এত কথা কে বলেছিল? তখন আপনার মনে ছিল না পরের দিন আমার পরীক্ষা? আজব, আমি কি জানতাম নাকি রাত 12টায়ও তোমার পড়া শেষ হয়নি?
আপনি কেন জানেননি সেটা আপনার দোষ। আমি কেন নাম্বার কম পেলাম সেটাও আপনার দোষ। রাত বিরাতে চামেগিরি করতে আসবেন আর বউয়ের দোষ নিজের কাঁধে নেবেন না। এরিন, তুমি দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছ। আমি কিন্তু তোমার টিচারও হই, এটা ভুলে যাবে না। বাহ, কী রঙ্গনীলা দেখালেন স্যার। আচ্ছা, কালকে না দেখা করার কথা ছিল? সব ক্যান্সেল। টিচারের সাথে স্টুডেন্টের ফালতু দেখা করে কোনো মানেই নেই। এই বউ, সরি, আর বলবো না, একটু। টুট টুট করে ফোন কাটতে রিদান মাথায় হাত দিয়ে বসে। স্টুডেন্ট হ্যান্ডেল করা সহজ হলেও বউকে হ্যান্ডেল করা মারাত্মক কঠিন। তাই এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বউ পড়াশোনা না করে ফাঁকিবাজি করলে একটু বকাও দেওয়া যাবে না। টিচারগিরি ফলাতে গেলে বউ পাক্কা স্টুডেন্ট হয়ে ধোকা দেয়। আবার একটু নরম কথা হয়ে কথা বললেই বউদের মতো রণচণ্ডী রূপ ধারণ করে। এই বয়সে মেয়েটা বিয়ের পর বাপের বাড়ি থেকে যা খেল দেখাচ্ছে, আল্লাহ জানে তার কাছে এসে কি রংটাই না দেখায়। দেখতে দেখতে পেরিয়ে যায় আরো কয়েকটা মাস। এই কয়েক মাসে সারোয়ারের দীর্ঘ প্রচেষ্টায় হৃদয় একটু সুস্থ আছে। নিয়ম করে খাওয়া দাওয়া করায় শরীরে পুষ্টির অভাব কমেছে। যদিও হৃদাকে এই নিয়মের মাঝে আনতে সারোয়ারকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রেগনেন্সি টাইমে হৃদার মুড সুইং এর ফলে মাঝে মাঝে এটা সেটা নিয়ে সে রাগ করে বসতো। কয়েকবারও মাকে শাশুড়িকে ফোন করে বলে সে এখানে থাকবে না। এমনকি একবার রিদানকে এত জোর করে যাতে তাকে নিয়ে যায়। সেবার সারোয়ার কত কষ্ট করে রিদাকে মানিয়েছে। সারোয়ারের তো ডিউটি আছে, তাই তো সে চাইলেও 24 ঘন্টায় হৃদাকে সময় দিতে পারে না। তাই মেয়েটা মাঝে মাঝে অভিমান করে বসে। এতে অবশ্য সারোয়ারের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া করার আর কিছুই থাকে না। হৃদার এখন 8 মাস চলে। শরীর প্রচন্ড ভারী হয়ে পড়েছে, চলাফেরাতেও অনেক কষ্ট হয়। এর মাঝে তার মামা মামি কয়েকবার এসে দেখা করে গেছে। তার 5 মাস চলাকালীন সারোয়ার সহ গিয়ে 2 দিন থেকে এসেছিল। তারপর আর হৃদার ডাক্তার দেখানো ব্যতীত বাহিরের ঘোরার সুযোগ হয়নি। সারাদিন ঘরে বসে থেকে সে অতিষ্ঠ। বাহিরে মেঘ করেছে, দেখতে দেখতে ফোটায় ফোটায় বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টির এই কলকল ধ্বনির মাঝেও হৃদার মন আজ বিষণ্ণতায় ঘেরা। কোনো মতেই নিজের মনটাকে সে শান্ত করতে পারছে না। খুব কান্না পাচ্ছে তার। সম্পূর্ণ ঘরে এসে একা। সকালে পাশের বাসার মহিলাটা এসে ঘুরে গিয়েছে। হৃদা যেতে পারে না বলে তিনি বাসায় আসে। অনেক গল্প করেন দুজনে, কিন্তু বাসায় তো শোনারও কাজ থাকে। তাই তো বাকিটার সময় হৃদাকে একাই থাকতে হয়। মনে পড়ে তুবার কথা। ইস, মেয়েটা চট্টগ্রামে চান্স পেলে বাসায় এনেই রাখতো। অন্তত 2 বোনের সময়টা তো কাটতো। না জানি মেয়েটা সেই দূরে একাকী কেমন আছে। ভাবতে ভাবতে সে তুবাকে ফোন করে। তুবা কল রিসিভ করতেই বলে, কেমন আছিস তুবু? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? পুচকু কেমন আছে? সবাই ভালো। খেয়েছিস? এখনো খাইনি, ভালো লাগে না এইসব খাবার। বলেছিলাম আমি বাইরের মেসে থাকি, একটু রান্না করে খেতাম, তোমরা তো শুনলেন না। সাবধান, তুই সেখানে একাই থাকিস না। আমাদের কেউ পরিচিত আছে আর না তোর পরিচিত কেউ আছে। আল্লাহ না করুক, বিপদে পড়লে কে সাহায্য করবে? তার থেকে সবার মাঝে থাকলেই নিরাপদ। ওহো আপু, একটা ঘটনা তো বলাই হয়নি। এখানে সেদিন একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটা নাকি আমাকে চিনে, আজব না। আমার নাম জানে। আমি তাদের বাসাতেও গিয়েছিলাম, একাই থাকে ভাইয়ার সাথে। তুই বাসা অবধি চলে গেলি? সাহস বেড়ে গেছে না? মেয়েটা যদি ভালো না হতো? কি জানি আপু, ওই সময় এসব মাথায় আসেনি। তাছাড়া দিয়া মেয়েটাকে দেখে সরলই মনে হয়েছিল, তাই চলে গিয়েছিলাম। কি নাম বলি? দিয়া? মেহেজাবিন দিয়া। নামটা সুন্দর না? খাতার উপর নাম দেখেছিলাম। মেয়েটাও বেশ মিষ্টি, তবে হাতের উপর একটা কাটা দাগ ছিল। কারণ জিজ্ঞেস করলে বলেনি, বলে পরের বার দেখা হলে জানাবে। যদিও আমি আর দেখা করতে ইচ্ছুক নই। হৃদা সবটাই শুনে যায়। হঠাৎ খেয়াল আসে সেদিন শ্যামর সাথে দিয়াকে যখন দেখেছিল তখন দিয়ার হাতের অনেকটা অংশ জুড়ে ব্যান্ডেজ করা ছিল। তার সন্দেহ হয় হয়তো শ্যামরা রাজশাহী রয়েছে। সারোয়ার আসলে এই ব্যাপারে কথা বলতে হবে।
বাসায় এসে হৃদার পেটে মুখ গুজে শুয়ে থাকা সারোয়ারের এখন অন্যতম অভ্যাসে পরিণত হয়েছে। পেটে মুখ গুজে সে বেবির সাথে কথা বলবে, আজও তার অন্যথা হয়নি। সে কথা বলা শুরু করলেই পেটের বেবিও নড়াচড়া শুরু করবে, যেন বাবার কণ্ঠস্বর সে চিনে গেছে। হৃদা খুব চিন্তিত ভঙ্গিতে বসে আছে, প্রতিবারের মতো স্বামীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে না। সারোয়ার মাথা তুলে হৃদার ভাবুক চেহারার দিকে তাকায়। হঠাৎই উঠে বসে, হৃদার ওষ্ঠ জড়ায় শক্ত করে চুমু খায়। এতে হৃদা ভাবনা থেকে ফিরে রাগে ফেটে পড়ে। এই সরুন তো, অসহ্য, ভালো লাগে না এসব। সারোয়ার হতভম্ব হয়ে পড়ে, তার চুমু বইয়ের ভালো লাগছে না। হৃদা হাতের উল্টোটা পৃষ্ঠা দিয়ে নিজের ওষ্ঠজোড়া মুছে নেয়। সারোয়ারের মনে বেশ জেদ কাজ করে। সে এগিয়ে এসে হৃদার ঘাড়ে এক হাত রেখে তার ওষ্ঠ মিলিয়ে দেয়। হৃদা ছটফট করতে থাকলে কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলে, এর পরের বার এমন করতে দেখলে খবর আছে তোমার। হৃদা পাল্টা রাগ দেখিয়ে বলে, নিজের বেলায় 16 আনা না, কাছে আসলে খবর আছে আপনার। কি করবে তুমি, করো দেখি। বলতে বলতে সে এগিয়ে আসে। হৃদার আগে ফুঁসে উঠতে সারোয়ার ঘাড়ে শক্ত করে কামড় দিয়ে বসে। আচমকা এটাকে সারোয়ার কিঞ্চিত ব্যথা পেলেও সে স্থির থাকে। হৃদা যখন দেখে সারোয়ারের এতে কোনো ফারাক পড়ে না, তা দেখে হৃদার রাগে জেদে কান্না করে দেয়। সারোয়ার মজা পেয়ে হাসতে থাকে। ছি, হেরো বউ আমার, জামাইয়ের সাথে না পেরে কান্না করে। হৃদা গাল ফুলিয়ে থাকলে সারোয়ার এসে টুপ করে আবার চুমু দেয় তাকে। তারপর হাসতে হাসতে উঠে পোশাক বদলাতে থাকে। হৃদা জেদ করে একের পর এক বালিশ ছুঁড়ে দেয়। সারোয়ার পাল্টা ক্যাচ করে তা আবার বিছানাতে রাখে। প্যান্টের পকেট থেকে নিজের ওয়ালেট আর ফোনটা বের করতে হৃদা খপ করে ওয়ালেট কেড়ে নেয়। সেখান থেকে পরপর কতগুলো নোট দিয়ে নিয়ে বলে, এটা আপনার শাস্তি, যতবার আমায় রাগাবেন ততবার আপনার পকেট খালি করব। সারোয়ার মুচকে হেসে এগিয়ে আসে, একদম নিকটে এসে বসে, তারপর তার দু গালে হাত রেখে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে বলে, নাও, টাকা তো তোমারই, কয়টা নোট নেবে নাও, আমি আমার কাজ করছি। হৃদা তার গালে কামড়ে দেয়। বাহ মেজর সাহেব, বাহ, দিতে চেয়েছিলাম শাস্তি আর আপনি পেলেন শান্তি। বাহ, মিচকে শয়তান একটা। এই যে ম্যাডাম, সাবধান, যা বলবেন সাবধানে বলবেন। আমি যেন তেন পুরুষ না, একজন মেজর আমি, সম্মত দিয়ে কথা বলবেন। সুপ্রিয় স্বামী, আপনিও ভুলবেন না আমি সেই মেজরেরই বউ, তাই বুঝে শুনে কথা বলবেন। বেশি মেজরগিরি দেখালে আমি আমি বাড়ি চলে যাব, থাকবো না আর। এই যে পাইছে এক কথা, কিছু থেকে কিছু হলেই বাড়ি যাওয়ার ভয় দেখায়। তোমাকে নিয়ে যাবে কে শুনি? একাই চলে যাব, আমাকে তো চেনেন না, মেজর সারোয়ারের বউ আমি। এই তো আমার বিলাই, আমারই কয় ম্যাও। রেস্টুরেন্টে বসে ইরিন মিল্ক শেকে একের পর এক চুমুক দিচ্ছে। সামনে বসা অসহায় ব্যক্তিটি তার দিকে অসহায় ভাবেই তাকিয়ে আছে, অথচ ইরিনের এতে কোনো হেলদোল নেই। এমনভাবে পাত্তাহীন সে বসে আছে যেন এখানে আর কেউ নেই, সে একাই বসে আছে। এবার হৃদয় রেগে যায়, রাগ দেখিয়ে বলে ওঠে, অনেক হয়েছে ইরিন, কি বলেছিলাম তোমায় আমি, যে এত রাগ করে বসে থাকবে? ফেল করতে করতে পাশ করেছো, এতে না একটু কথাই শুনিয়েছি, এতে রাগ করার কি আছে? আচমকা কড়া কথা শুনে ইরিন একটু চমকে যায়। পরনে স্কুলের ড্রেসের একটা ছেলের সাথে বসে থাকায় আশেপাশের অনেকেই তাকিয়ে দেখছিল তাদের। ইরিনের বেশ লজ্জা হয়, সে নিচু স্বরে বলে, আস্তে কথা বলবেন, সবাই দেখছে। সবাই তাকিয়ে আছে, এটা দেখতে পারছো? অথচ সেই কখন থেকে আমি তোমার দিকে তাকিয়ে আছি, সেটার পাত্তা দিচ্ছ না। সহজে পেয়ে গেছো আমায়, ভাবছো যেভাবে ইচ্ছে ঘুরাবে, আর আমি কিছুই বলবো না। ইরিন তাকে থামানোর চেষ্টা করে, তবে হৃদয় যেন আজ থামার মুডে নেই। গত 3 দিন আগে তাদের আবারও কথা কাটাকাটি হয়েছে, সেটা নিয়েই হৃদয় রেগে আছে। তার উপর ইরিনের এত অবহেলা। পাশের টেবিল থেকে একটা ছেলে এগিয়ে এসে বলে, ছোট আপু, কোনো সমস্যা? না না, ঠিক আছে, আপনি যান। হৃদয় মাথা নামিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। ছেলেটি না গিয়ে পাল্টা বলে ওঠে, লোকটা কি আপনাকে ডিস্টার্ব করছে? আমাকে বলতে পারেন, আমি সাহায্য।
এই ছেলে, জামাই থাকতে তোর সাহায্য লাগবে কেন আমার বউয়ের? হিরোগিরি দেখাতে চলে এসেছিস? ছেলেটির কলার চেপে রিদান রাগে ফেটে পড়ে। ইরিন চমকে যায়, রিদানকে ছাড়ানোর বদলে উল্টো ভয়ে পিছিয়ে যায়। মেয়ে দেখলেই সাহায্যের নাম করে নাচতে নাচতে চলে আসিস কেন? তোকে ডেকেছিল ও, নাকি তোর থেকে সাহায্য চেয়েছিল? আপনি কি বাড়াবাড়ি করছেন? বাচ্চা মেয়েকে বইয়ের নাম করে? তুই বাচ্চা কাকে বলিস? আমার বাচ্চার মা ও। আর একটা কথা বললে তোকে এখানেই পিষিয়ে তক্তা বানাবো। সময় থাকতে যা এখান থেকে, এমনি মেজাজ খারাপ আছে আমার। আর চালাবি না। ইরিন তো ভয়ে কুঁকড়ে গেছে। রিদানকে সর্বদা শান্তশিষ্ট দেখেছে সে। সর্বশেষ সে রিদানকে এমন রূপে দেখেছিল তাদের সাথে সেদিন বাসে থাকাকালীন, যখন লোকটা তার গায়ে টাচ করেছিল। সেদিন রিদান এমন রাগ দেখিয়েছিল। আজ এতদিন পরে রিদানের এই রূপ আবার দেখে ইরিন ভয় পেয়ে যায়। লোকটা এত রাগী হতে পারে সে কল্পনাও করতে পারেনি। পরিস্থিতি খারাপ হওয়ার পর্যায়ে গেলে রেস্টুরেন্টের ম্যানেজার এসে ব্যাপারটা হ্যান্ডেল করে। রিদানের রাগ এখনো কমেনি। সে আচমকা ইরিনের হাত ধরে টেনে তুলে তাকে রেস্টুরেন্টের বাহিরে নিয়ে যায়। ইরিন কোনো রকমে ব্যাগটা নিয়ে রিদানের সাথে বেরিয়ে পড়ে। ভয়ে সে কিছুই বলছে না। এখন হয়তো কিছু বলতে নিলে রিদান না জানি উল্টে তাকে থাপ্পড় মেরে বসে। ভাবতে ভাবতে নিজের এক গালে সে হাত রাখে, অপর হাত এখনো রিদানের হাতের মুঠোয় বন্দি। রিদান কোনো কথা ছাড়াই তাকে নিয়ে সোজা তাদের বাসায় চলে আসে। রাস্তায় কোনো কথা হয়নি তাদের। ইরিন অবাক হয়ে চারপাশ দেখতে থাকে। এই প্রথমবার রিদানের বাসায় আসলো সে। এর আগে বিয়ের পরও আসা হয়নি। রিদান তাকে টেনে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। ইরিন ভয় পেয়ে যায়। হাতের ব্যাগটা বুকে চেপে কাপা কণ্ঠে বলে, আমি আর রাগ করব না, আমাকে ছেড়ে দিন স্যার। রিদান তার ওষ্ঠে আঙ্গুল রেখে বলে, হুস, কোনো ছাড় নয়। স্বামী হই তোমার। কি হই? স্বামী। কি যেন বলেছিলে তখন? রাগ করেছিলে না? আবার রাগ দেখাও তো বউ। স্টার্ট করো। আজ বসে থেকে তোমার সকল কথা শুনবো, তারপর তোমার রাগ ভাঙানোরও ব্যবস্থা করব। ইরিন পিছিয়ে গিয়ে বলে, বললাম তো আমি আর রেগে নেই, আমাকে বাসায় দিয়ে চলুন। বাসাতেই তো আছো তুমি, তোমার বাসায়। আন্টি। রিদান হাসে। আম্মু বাসায় নেই, আজকে রিদাদের বাসায় গেছে, সেখানেই থাকবে দুদিন। আপনি প্ল্যান করে আমাকে এখানে দিয়ে এসেছেন না? মিথ্যা অপবাদ দিবে না। বাচ্চা মেয়ে একটা, তোমাকে এনে আমি কি করব? কিছু হবে নাকি তোমায় দিয়ে? ইরিন নাক ফুলায়, হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বলে, বিয়ে করছেন কেন আমায়? আমি বিয়ে করতে কি চাইছিলাম আপনাকে? আর আমি বাচ্চা? বড় হয়েছো বুঝি? কোন দিক দিয়ে একটু দেখি। রিদান যেন এটারই সুযোগ খুঁজছিল। বলতে বলতেই সে এগিয়ে এসে হুট করে ইরিনকে জড়িয়ে ধরে। ব্যস্ত হাতে ইরিনের হিজাব খুলে ঘাড়ে মুখ গুজে দেয়। ইরিন ছটফটিয়ে উঠে রিদানকে সরানোর চেষ্টা করে, তবে রিদান তার সুযোগ দেয় না। ইরিনের দু হাত নিজের এক হাতে আটকে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে, সেদিন তোমার ভাইয়ার বাসায় যেটা করা হয়নি, আজ সেটাই ট্রাই করি। চলো। এতদিন অনেক সুযোগ দিয়েছি তোমায়, টেস্টে ফেল করতে করতে পাশ করে গেলে। পাশ করার পুরস্কার তো দিতেই হয়, তাই না বউ? আমার ভয় লাগছে, ছাড়ুন আমায়। চুপ থাকো এরিন, আমার কাজ আমায় করতে দাও, একদম ডিস্টার্ব করবে না। ছুটির দিন হওয়ায় শাম্মু আজ ফ্রি সময় কাটাচ্ছে, তাই সে বেরিয়ে পড়ে তুবার খবর নিতে। সপ্তাহখানেক ধরে তুবার সাথে দেখা হচ্ছে না। নতুন চাকরি বলে কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। আর সময় পেয়ে বেরিয়ে পড়ে তুবাকে দেখার জন্য। রুটিন মাফিক আজ তুবার বাজারে আসার কথা। সেই অনুযায়ী সে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই তার অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে তুবার আগমন ঘটে। তবে আজ সে একা না, সাথে আরো দুটো মেয়ে আর একটা ছেলে রয়েছে। ছেলেটাকে এর আগেও তুবাদের সাথেই দেখেছে। তুবা খুব হাসি খুশি হয়ে সবার সাথে কথা বলছে। তুবার হাসি মুখের দিকে তাকিয়ে শাম্মুর মুখেও হাসি ফুটে ওঠে। সেও মুচকে হাসে। কিছুটা দূরত্ব বজায় রেখে তুবাদের পিছু পিছু
যেতে থাকে। একটা নির্দিষ্ট দূরত্ব পরে তুবা ফ্রেন্ডদের থেকে আলাদা হয়ে যায়। এখন বাকিটা রাস্তা সে একাই যাবে। সাম্য তখনও কিছু পিছু আসছিল। হঠাৎ তুবা রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সাম্য থমকে গিয়ে একটা থেমে থাকা গাড়ির পেছনে লুকায়। তুবা পিছু ফিরে চারিদিকে তাকিয়ে দেখে আর সে চলে না গিয়ে গাড়িটার কাছে এগিয়ে সে একটা ছোট্ট চিরকুট রেখে সোজা চলে যায়। আজ প্রায় সপ্তাহখানেক পরে আপনি আবার আমার পিছু নিলেন। আপনি কে? আমার পিছু নেওয়ার কারণ কি? আমার সাথে কোনো দরকার থাকলে সরাসরি এসে জানাতে। এভাবে কারণ ছাড়া পিছু করায় আমি ডিস্টার্ব ফিল করি। কোনো খারাপ মতলব থাকলে দয়া করে পিছিয়ে যান। আপনার শরীর সেটা ভালো হবে। আমার পিছু করে আমায় ডিস্টার্ব না করলেই আমি খুশি থাকবো। সাম্য একটা দীর্ঘশ্বাস ফেলে। বুকের ভারটা একটু কমে। সে যে এক সপ্তাহ মিসিং ছিল সেটা তুবা খেয়াল করেছে। মানে তুবা না জেনেও তার অপেক্ষা করছিল হয়তো। আজকের পর থেকে আর তুবার পিছু করবে না সে। যদি কখনো সৎসাহস হয় তবে সরাসরি সামনে গিয়ে তুবার কাছে ক্ষমা চেয়ে আসবে। আর সেটাই হবে তাদের সর্বশেষ দেখা। তৈরি হয়েছে হৃদা? আর কত দেরি করবা? এই চুপ করুন তো, আপনি একদম অতিরিক্ত করেন। জানেনই আমি এখন আগের মতো হাঁটতে পারি না। কোথায় কোলে করে নিয়ে ঘুরবেন তা না করে তাড়া দেওয়া শুরু করেন কেন আপনি? হ্যাঁ, তোমায় এখন কোলে করে নিয়ে ঘুরে মাছ সমান খাওয়াতাম নাকি? কি বলেন আপনি? আমায় কোলে তুলে আপনার জাত যাবে? বা মেজর সাহেব, কি সুন্দর কথা বলেন, আমি ইমপ্রেসড। হৃদার এখন 8 মাস প্রায় শেষের পথে। সারোয়ার ছুটি কাটিয়েছে এবার সহজে ছুটি পেয়েও গেছে। তাই এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছে। রুবেলকে বলে আলাদা গাড়ির ব্যবস্থা করেছে যাতে হৃদার সমস্যা না হয়। রুবেল ইতিমধ্যে বাসায় উপস্থিত হয়ে গিয়েছে। তারা তৈরি হয়ে যেতে রুবেল তাদের লাকেজ হাতে আগে চলতে থাকে। হৃদা তো পূর্বের বিষয় নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। হৃদা আগের থেকে অনেকগুলো মুলো হয়ে গেছে। দেখতে কিউট একটা বাচ্চা লাগে, অথচ মেয়েটা নাকি পেটে আরো একটা বাচ্চাকে ক্যারি করছে। সারোয়ার বইয়ের কাছে এগিয়ে যায়, তার ফোলা ফোলা গাল দুটো টেনে দেয়। হৃদা মুখ ঘুরিয়ে নেয়। সারোয়ার হেসে বলে, আর মুখ ফেলাতে হবে না, এমনি একটা রসগোল্লা লাগছে তোমায়, পরে তো খেয়ে ফেলতে মন চাইবে। হৃদা রাগ দেখিয়ে উঠে পড়ে। ভারী পেটটাকে চেপে ধরে ধীরে ধীরে দরজার দিকে আগায়। সারোয়ার সম্পূর্ণ ঘর আরেকবার চেক করে বেরিয়ে আসে। দরজা আটকাতে হৃদা সিঁড়ির কাছ পর্যন্ত চলে গিয়েছে। হঠাৎ নিজেকে শূন্যে অনুভব করে। হৃদা ভয়ে চিৎকার করে ওঠে। দ্রুত সারোয়ারের গলা ধরে নিজেকে সামলে নিয়ে বলে, এ কি করছেন? কেন, করে নিলাম তোমায়। বউকে কোলে ক্যারি করলে মৎস্যমান চায় না। হৃদা লজ্জা পায়। তারা থাকে কোয়ার্টারের দোতলায়। এ কয়দিনে মাঝে মাঝে সারোয়ার সময় পেলে তাকে নিয়ে বিকেল শেষে হাঁটতে বের হতো। তখন সাবধানে ধরে নিয়ে সিঁড়ি দিয়ে নামাতো। লাস্ট মাসখানেক হৃদার বাহিরে যাওয়া হয়নি। রিস্ক ভেবে ঘরের মাঝেই ছিল। সবকিছুই তার হাতের কাছে সেট আপ করা হয়েছিল। সারোয়ার নিজের সাধ্য মতো হৃদার সম্পূর্ণ সেবা করেছে। আর হৃদা এইটুকু দিয়েই স্বামীর উপর সন্তুষ্ট। লোকটার ডিউটি সেরে এসে যেভাবে তার সেবা করেছে কজনই বা এমন পারে। সারোয়ার তাকে কোলে নিয়ে গাড়ির দিকে আগায়। হৃদা মিনমিন করে বলে, আপনার কষ্ট হচ্ছে না? আমি তো আগে থেকে অনেক ভারী হয়ে গেছি। প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আমার। দুটো বাচ্চাকে একসাথে কোলে তুললাম, এত বড়ই কষ্টসাধ্য ব্যাপার। সারোয়ার যে মজা করছে তা তার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। হৃদা হাত বাড়িয়ে তার ঘাড়ে চিমটি কাটে। সারোয়ার শব্দ করে হেসে ওঠে। গাড়ির সামনে রুবেল তাদের অপেক্ষা করছিল। সামনে থেকে স্যার আর ম্যাডামকে এভাবে এগিয়ে আসতে দেখে তার প্রচণ্ড প্রশস্ত হয়। হৃদা যখন রুবেলের হাসি মুখ খেয়াল করে তখন লজ্জায় আরো মিয়ে যায়। এতদিনে রুবেলের সাথে তার বেশ ভাব হয়েছে। মাঝে মাঝে বিভিন্ন দরকারে রুবেল হাজির হয়ে যায়। বলা যায় ছেলেটা সারোয়ারের একজন পাকা ভক্ত হয়ে গেছে। রুবেল ছাড়াও আরো কয়েকজন টিম মেম্বার এমন দরকারে চলে আসে, তবে রুবেল যেন এদিক থেকে এগিয়ে আছে। সারোয়ার হৃদাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে।
হৃদাকে নিজের কাঁধে হেলান দিয়ে বসিয়ে দেয়। সারাটা রাস্তা হৃদা প্রায় ঘুমিয়েই কাটিয়েছে। তার ঘুম ভাঙে সোজা বাড়ির সামনে এসে। সারোয়ার তাকে সোজা হৃদার বাড়িতেই নিয়ে এসেছে। খুশিতে হৃদার চোখ জোড়া চকচক করে ওঠে। বেবি পেটে আসার পর থেকে তেমন নিজের বাড়িতে আসা হয়নি। উল্টো সে নিজেই সারোয়ারের কাছে গিয়ে বসেছিল। কয়েকদিন ধরেই বাবা মায়ের কথা অনেক মনে পড়ছিল তার। সারোয়ারকে বলেছিল সেই কথা, তবে সারোয়ার তখন কিছুই বলেনি। আজ এমন বিনা বাক্যে নিয়ে চলে আসাতে হৃদা প্রচুর খুশি হয়ে যায়। হৃদার বাবা মা ও তাকে পেয়ে অনেক খুশি। মেয়ের প্রেগনেন্সির খবর পেয়ে তারা গিয়েছিল দেখতে, তবে হৃদার আর আশা হয়নি। এত মাস পরে নিজের ঘর পেয়ে হৃদা স্বস্তি নিঃশ্বাস ফেলে। সব আগের মতো রয়েছে, শুধু এই ঘরে এখন তারা দু বোন আগের মতো থাকে না। তুবার কথা মনে পড়তে হৃদা তুবাকে কল করে, জানায় সে বাড়ি এসেছে। তবে তুবা পড়াশোনার দোহাই দিয়ে ফোন কেটে দেয়। বোনের এমন পরিবর্তন দেখে হৃদা কষ্ট পায়। একমাত্র বোনের এমন পরিবর্তন দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। বেশ অনেকক্ষণ সে সারোয়ারের জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। সারোয়ার শুধু তাকে সান্ত্বনা দেয়, এছাড়া আর বলার মতো কিছুই থাকে না। দুদিন পার হয়। সারোয়ার তাদের বাড়িতে গিয়েছে, সেখানে থাকবে। এভাবে টানা শ্বশুর বাড়ি থাকা নাকি ভালো দেখায় না। হৃদা একটু অভিমান করেছিল, তবে বেশি কিছু বলেনি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর জন্য শুয়ে পড়েছিল। একে কিছু ভালো লাগে না, তার উপর এখন বেবি বেশি নড়াচড়া করে। একবার বেবির জোরসে লাথিতে সে কোকিয়ে ওঠে। হৃদা একবার নিজের পেটে হাত রেখে বলে, আমার ঘুম তোর পছন্দ হয় না না? বাপের মতো খারাপ হয়েছিস। আমায় ঘুমোতে দেখলেই উনি টেনে তুলবে খাওয়াতে। আর তুই কেন ঘুম ভাঙাস আমার? মা ব্যথা হয় না মায়ের? আমার লক্ষ্মী সোনা, আমাকে ব্যথা দিস না, ঘুমাতে দে একটু। হৃদার ঘুম ভাঙে এক অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে। আধো আধো চোখ মেলে সামনে তুবাকে দেখে সে অবাক হয়ে যায়। তুবার বোনের গা ঘেঁষে শুয়ে ছিল। হঠাৎ করেই তুবাকে পেয়ে হৃদা ইমোশনাল হয়ে যায়। ছোট থেকেই ঝগড়া মারামারির পেছনে তাদের দু বোনের ভালোবাসাটা ছিল অনেক দীর্ঘ। এই দূরত্ব যেন দুজনকেই পোড়াচ্ছিল। হৃদা বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। তুবাও শক্ত করে আপুকে জড়িয়ে ধরে। আজ কতগুলো দিন পরে তারা আবার এক হলো। তুবা জানায় গতকালই তার আসার কথা ছিল, তবে ভার্সিটির একটু সমস্যার জন্য তার আসা হয়নি। ইচ্ছে করেই সেদিন কিছু বলেনি সারপ্রাইজ দিতে। আজ সুযোগ পেয়েই চলে এসেছে। হৃদাকে এভাবে কাঁদতে দেখে তুবা হেসে বলে, এমনিতে তো আগে মারামারি করে কান্না করতি আপু, আর আজ সেই মারামারি করতে পারছিস না বলে কাছিস। এত পরিবর্তন। হৃদা কান্নার মাঝেও হেসে ফেলে। দু বোন মেতে ওঠে গল্প গুজবে। তাতে দু বোনকে আবারও আগের মতো দেখে নওশিন বেগম হাসেন। এতদিন পরে আবারও ওনার ঘরটা পরিপূর্ণ হয়ে ধরা দিল। নয়তো দুই মেয়েকে ছাড়া ঘরটা একদম শ্মশানের মতো লাগে। তুবাটা পড়াশোনার জন্য দূরে আছে, এটাই সহ্য হচ্ছে না। বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলে সহ্য হবে কিভাবে? তখন তো চাইলেই দুই মেয়েকে এভাবে পাওয়া যাবে না। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তখনই কবির সাহেব এসে বলেন, দীর্ঘশ্বাস ফেলছো কেন নওশিন? খুশি হও, তোমার দুই মেয়ে এখন সুখে আছে। বড় মেয়েকে একটা যোগ্য ফ্যামিলিতে বিয়ে দিতে পেরেছি। এখন ছোট মেয়েটার একটা ব্যবস্থা করতে পারলেই শান্তি মিলবে। তারপর আমরা দুজনে দেশ ভ্রমণে বের হব। নওশিন বেগম হেসে ফেলেন। আপনার এসব বলা আর গেল না। মেয়েরা শুনতে পেলে আপনার খবর করে ছাড়বে। পরে দেখা যাবে স্বামী সন্তান নিয়ে আমাদের পিছু পিছু রওনা দিয়েছে। বেশ, তো একটা ফ্যামিলি ট্যুর হয়ে যাবে আমাদের। ধ্যাত, সরুন তো, বুড়ো বয়সে ভীমরতি যত্ত সব। সকাল থেকে হৃদার পেটে হালকা ব্যথা হচ্ছিল। এই ব্যথাকে সে ততটা আমলে নেয়নি। নিত্যদিনের মতোই কিছু ভেবে বসেছিল। একটু আগেই নওশিন বেগম তাকে কিছু ফ্লোট এনে খেতে দিয়েছে। সারোয়ার সকালেই বাসায় এসেছে। গতকাল সে নিজের বাড়ি ছিল। লোকটা খালি দৌড়ের উপরেই আছে।
তার মতে শ্বশুরবাড়ি বেশি দিন থাকা ঠিক না, আবার বউকে ছাড়াও থাকা সম্ভব না। এসব মনে করে হৃদা মুখ ভেঙচি দেয়। বেলা বাড়তে থাকলে হৃদার ব্যথাও বাড়তে থাকে। তার শরীরের অবস্থা চিন্তা করে সারোয়ার নিয়ম করে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে থাকে। হৃদার ডেলিভারির ডেট আরও 5 দিন পরে ছিল। বেলা গড়িয়ে বিকেলের দিকে যেতে হৃদার অস্বস্তিটা যেন আরও বাড়তে থাকে। প্রথমে সে কাউকে কিছু বলেনি, বিছানার চাদর মুঠো করে চুপচাপ সহ্য করছিল। কিন্তু একসময় তীব্র একটা ব্যথা উঠতেই তার মুখ দিয়ে চাপা গোঙানি বেরিয়ে আসে। ঠিক তখনই রুমে প্রবেশ করে সারোয়ার। হাতে 1 গ্লাস জুস ছিল। হৃদার শরীরে রক্ত একটু কম ধরা পড়েছে, তাই তাকে সময় করে খাবারের উপরেই ব্যস্ত রাখা হয়। হৃদার কুকড়ে থাকা অবস্থা দেখে সারোয়ারের মুখের হাসিটা মিলিয়ে যায়। দ্রুত এগিয়ে এসে বলে, কি হয়েছে বউ? আবার ব্যথা করছে? হৃদা মাথা নাড়িয়ে বলে, আগে থেকে বেশি লাগছে। কখন থেকে এমন লাগছে? আগে বলোনি কেন? ভেবে ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। সারোয়ার নওশিন বেগমকে ডাকে। তার ডাকে সবাই চলে আসে। হৃদাকে সারোয়ার পেছন থেকে ধরে রেখেছে। হৃদা ব্যথায় কাতর স্বরে বলে ওঠে, আমার ভয় লাগছে মেজর সাহেব। কিছুই হবে না, তুমি শান্ত হও, আমি সাথে আছি তো। হৃদার যা অবস্থা তাকে হাসপাতালে নেওয়াই বেটার হবে। এই ভেবে সারোয়ার দ্রুত তাকে নিয়ে বেরিয়ে পড়ে। আগে থেকে গোছানো জিনিসপত্র নিয়ে বাকিরাও চলে আসে। তুবা তো হৃদার অবস্থা দেখে ভয় পেয়ে গেছে। ব্যথায় হৃদার চোখ মুখ নীল হয়ে যাচ্ছে। সারোয়ার যথাসম্ভব তাকে আগলে রেখে হাসপাতালে পৌঁছে হৃদা সারোয়ারকে ছাড়তেই চাচ্ছিল না। শক্ত করে তাকে আঁকড়ে ধরে রেখেছে। ব্যথায় তার প্রাণ যাওয়ার জোগাড়। বইয়ের এমন অবস্থা দেখে সারোয়ারের কষ্ট হচ্ছিল, তবুও সে হৃদাকে জড়িয়ে ধরে বলে, ভয় পাবে না, আমি বাইরেই আছি, তোমার কিছু হবে না। আমাদের সন্তানকে নিয়ে সুস্থ অবস্থায় ফেরত আসো, আমি এখানেই তোমার অপেক্ষায় থাকবো। হৃদাকে ওটিতে নেওয়া হয়। ভেতর থেকে হৃদার চিৎকারের আওয়াজ আসছিল। সারোয়ারের বুকটা কাঁপছে। সে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। ততক্ষণে তার বাড়ির সবাই চলে এসেছে। সুরাইয়া বেগম গিয়ে নওশিন বেগমের কাছে দাঁড়ান। বান্ধবীকে পেয়ে নওশিন বেগম নরম হয়ে যান। মেয়েটা তার যে বড্ড আনাড়ি, এত কষ্ট সহ্য করতে পারছে তো। ইমন গিয়ে ভাইয়ের সাথে বসে। ভাইয়ের কাপা হাত দুটো শক্ত করে নিজের মুঠোয় ধরে রাখে। সারোয়ারের এই পর্যায়ে মনে হচ্ছিল সে একা নয়, তার ভাইটা যে বড্ড বড় হয়ে গেছে। এখন কাঁধে মাথা রাখারও একটা স্থান আছে তার জন্য। ইমনের কাঁধে মাথা রেখে সে বসে থাকে, একটা কথাও বলে না। মনে মনেই আল্লাহকে স্মরণ করতে থাকে যাতে সব ঠিকঠাক থাকে। হৃদা আর বেবি দুজনেই বেশ সুস্থ থাকে। অনেকটা সময় পেরিয়ে ওটির আলো নিভে একজন নার্স দ্রুত গতিতে এগিয়ে আসে। আপনাদের রক্তের ডোনার কোথায়? এসেছে? রোগীর বেশ রক্তপাত হচ্ছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। হৃদার অবস্থার উপর ভিত্তি করে আগে থেকে ডাক্তার বলেছিল ডেলিভারির সময় ডোনার রেডি রাখতে। হৃদার রক্তের সাথে তুবা আর ইমনের রক্তের মিল পাওয়া যায়, তবে পরিবারের কারো রক্ত দিতে ডাক্তার নিষেধ করে দিয়েছিল। তাই হৃদারের সহযোগিতায় ডোনার রেডি ছিল। দুজনের সাথে যোগাযোগ করা হয়েছিল, তবে দুজনের কেউই এখন আসেনি। সারওয়ারের অবস্থা পাগলের মতো হয়ে যায়। রিদান ক্রমাগত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তবে লাভ হচ্ছে না। নার্স এসে জানায় তাদের মেয়ে বাবু হয়েছে, তবে সারওয়ারের সেদিকে হুঁশ নেই। সে এখনো হৃদার জন্য মরিয়া হয়ে পড়েছে। এমন সময় তার ফোনে হেডকোয়ার্টার থেকে ফোন আসে, তাকে জরুরি তলব করা হচ্ছে। এখনই তাকে যেতে হবে। একদিকে হৃদার অবস্থা ভালো না, অপরদিকে এমন ইমার্জেন্সি তলব। সারোয়ার মাথা খামচে ধরে বসে পড়ে। কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সে। এই প্রথমবারের মতো যেন সে এতটা অসহায় হয়ে পড়ল। দেখলি পাখি, তোর বাবা কত পচা, আমাদের এইভাবে রেখেই চলে গেল। এবার বাবা আসলে আর কথা বলবো না আমরা।
মায়ের কোলে ছোট্ট মেয়েটা তার গোলাপি জিহ্বা নাড়িয়ে যেন মাকে সম্মতি জানালো। তার ছোট ছোট হাতে মায়ের আঙ্গুল ধরে রেখেছে। রিধা তো নিজের মেয়ের দিক থেকে চোখই সরাতে পারছে না। ছোট ছোট চোখে কি সুন্দর তাকিয়ে আছে, বারবার চোখের পলক ফেলা, জিহ্বা নাড়ানো, হাত দিয়ে আঙ্গুল আঁকড়ে ধরা হৃদার মাতৃহৃদয়কে প্রশান্তিতে ভরে দিচ্ছে। একটু আগেও সারোয়ারকে নিয়ে মেয়ের কাছে যা অভিযোগ করেছিল সব যেন ভুলে যাচ্ছে। তার জ্ঞান ফিরতে একটু সময়ের জন্য সারোয়ারকে দেখছিল। সবার আগে এসে তার আর মেয়ের কপালে চুমু দেয়, যদিও তখনও অসুস্থতার রেশ না কাটায়। হৃদয় কিছু অনুভব করতে পারেনি। তারপর সারোয়ার কোনো কথা ছাড়াই হনহন করে চলে গিয়েছিল। বিনা বাক্যে এভাবে চলে যাওয়ার হৃদা খুব কষ্ট পেয়েছে। তখনও সে জানতো না সারোয়ারকে এভাবে হুট করে চলে যাওয়ার কারণ। পরে অবশ্য জানতে পেরেছিল, তবে এখনো তার অভিযোগ কমেনি। ডোনারদের আসতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। কারণ হিসেবে তারা জানায় রাস্তার অসহ্য জ্যামের কাহিনী। ডোনারদের মধ্যে একজন ছিল রিদানের বন্ধু সুমন, অপরজনে অনলাইনে যোগাযোগ করে পেয়েছে। তারা আসতেই ডাক্তারের রক্ত ডোনেটের ব্যবস্থা করেন। ততক্ষণ সারোয়ার চুপচাপও বসেছিল। একদিকে তার ওয়াইফ অসুস্থ, অন্যদিকে হেডকোয়ার্টার থেকে তাকে ডাকা হয়েছে। সারোয়ার, তোর মেয়েকে কোলে নে। সন্তানকে আগে বাবার কোলে দেওয়া উচিত। সারোয়ার মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার হৃদা। কিছু হবে না রিদান, ডোনাররা তো চলেই এসেছে, দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। সারোয়ারের চোখ ছলছল করে ওঠে। সে আলতো হাতে নিজের মেয়েকে কোলে তুলে নেয়। সদ্য ভূমিষ্ঠ কন্য এখনো পৃথিবীর আলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি, তাই তো বারবার চোখের পলক ফেলছিল। সারোয়ার মেয়েটিকে এমনভাবে কোলে নেয়, মেয়েটা তার পুরো হাতের মাঝে যেন হারিয়ে যায়। সে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। এরই মাঝে হৃদার চিৎকার শুরু হয়। অপরদিকে সারোয়ারের কাছে একের পর এক কল আসছিল। হৃদাকে অনেকক্ষণ পর নর্মাল কেবিনে শিফট করা হয়। আপাতত সে ঠিক আছে। তার জ্ঞান ফিরলে বেবিকে নিয়ে গিয়ে গায়ে খাইয়ে আসে। তারপরই সারোয়ার কেবিনে প্রবেশ করে। বেবি তখন খাবার পেয়ে ঘুমোচ্ছিল। হৃদা এখনো ক্লান্ত। সে নিভু নিভু চোখ খুলে তাকায়। তার হাতের বাঁধনে মেয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সারোয়ার এগিয়ে গিয়ে বেডে বসে। কিছুক্ষণ হৃদার দিকে তাকিয়ে থাকে। মন ভরে তার সন্তানের মাকে দেখে যায়। গালে হাত রেখে মুখ এগিয়ে স্ত্রীর কপালে তার আর শুকনো ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। তারপর মুখ নামিয়ে ঘুমন্ত মেয়ের কপালে ঠোঁট ছোঁয়ায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, পাপা উইল কাম সুন মাই বেব, জাস্ট ওয়েট ফর পাপা, ওকে? আর অন্যদিকে সে তাকায় না, হৃদার দিকেও আর একবারও তাকায় না। সোজা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। হৃদা যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে সারোয়ার কেবিন থেকে বেরিয়ে গিয়েছে। মাঝে পেরিয়েছে 2 দিন। এই 2 দিনে সারোয়ারের সাথে হৃদা তেমন যোগাযোগ হয়নি। কোনো এক কারণবশত সারোয়ার অনেক ব্যস্ত। তাকে আর বেবিকে বাসায় নিয়ে আসা হয়েছে। হৃদা এখন মোটামুটি সুস্থ। সে এখন বাবার বাসায় এসেছে। এখানে মাসখানেক থাকবে। সে তার মেয়েকে কোলে নিয়ে বারান্দায় রোদের নিচে গিয়ে বসে। সকালের প্রথম রোদটা নাকি বাচ্চাদের জন্য অনেক উপকারী। এতে নাকি প্রচুর ভিটামিন ডি থাকে। এসব বলে মা তাকে বাবু নিয়ে বারান্দায় বসিয়ে দিয়েছে। তখনই তুবা আসে সেখানে, হাতে একটা প্লেট, সেখানে ফ্রুট কাস্টার্ড বানানো। নে আপু, আমি বানিয়েছি, খেয়ে দেখ। তুই তাহলে বাবুকে কোলে নে, আমি খাই তবে। আমার ভয় লাগে, ছোট বাচ্চা যদি পড়ে যায়। হৃদা হেসে ফেলে। এই একই ভয় সেও এক সময় পেত, তবে নিজের সন্তান হওয়ার পর সেই ভয় কেটে গিয়েছে। সে বেবিকে গুছিয়ে তুবার কোলে তুলে দেয়। এখনই এমন নানা করলে কি চলবে? আমি তো জানতাম মায়ের থেকে মাসির দরদই বেশি হয়। তোর দরদ এত কম কেন তাহলে? তুবা 2 পা ভাঁজ করে বাবুকে সুন্দর করে কোলে রাখে। বোনের দিকে তাকিয়ে বলে, আমি আর কতটুকুই বা করতে পারবো। 2 দিন পরে আমাকে চলে যেতে হবে। এক্সামের ডেট দিয়ে দিয়েছে। পুচকির সাথে বেশি সময় কাটানো হবে না। আহারে, তোকে একটা কথা জানিয়ে দিই তবে। তোকে ফলো করা ছেলেটা আর কেউ নয়, সে সাম্য। আর সেদিন তুই যার বাসায় গিয়েছিলি,
সেটা সাম্যেরই বাসা, আর মেয়েটাও সাম্যের বোন দিয়া। তুবা চমকে উঠে তাকায়। সে কখনো আশা করেনি সেই ছেলেটা সাম্যই হবে। সে এখনো সাম্যকে ভুলেনি, তবে মনে রাখার চেষ্টাও করেনি। আজ এতদিন পর আবারও সাম্যর নাম শুনে সে চমকে ওঠে। তুই কিভাবে জানলি? আমি তোর ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনিই খোঁজ নিয়ে জানতে পেরেছেন। তাছাড়া তুই যখন বলি দিয়ার হাতে সেই কাটা অংশটা, তখনই সন্দেহ হয়েছিল আমার, কারণ সেদিন দিয়ার হাতের অনেকটা অংশ জুড়ে ব্যান্ডেজ করা ছিল। আঘাতটা সেই সময়ই পেয়েছিল মেয়েটা। তুবা চুপ করে বসে থাকে। পুরনো স্মৃতি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। সে মাথা তুলে বোনের দিকে তাকিয়ে থাকে। এখন আমার কি করা উচিত? রিতা দম ফেলে বলে, দেখ তুবা, তুই যথেষ্ট বড় হয়েছিস, বাস্তবতা বুঝতে শিখেছিস। তোর সিদ্ধান্ত এখন তোরই নেওয়া উচিত। তুই ভেবে নে তুই কি করবি। আব্বু আম্মুকে সামলানোর দায়িত্ব আমার, আমি আছি তোর পাশে। দেখতে দেখতে মাস তিনেকের মতো সময় পার হয়ে গেছে। ইডি নিমনের ফাইনাল এক্সাম শুরু। সকাল সকাল রিদান এসে বাসার নিচে হাজির হয় বউ আর শালাবাবুকে সাথে নিয়ে কেন্দ্রে পৌঁছাতে। তারা তৈরি হয়ে মায়ের থেকে দোয়া নিয়ে নিচে চলে যায়। গিয়ে অবাক হয় রিদাকে সেখানে উপস্থিত দেখে। পরীক্ষার এখনো বেশ সময় বাকি। প্রথম পরীক্ষা বলে আগেই বেরিয়েছে তারা। ইরিন তো বেবিকে আগেই হাতের ফাইল রিদানের হাতে ধরিয়ে দিয়ে বেবিকে কোলে তুলে নেয়। ওরে আমার কুচপুটা, আমাকে চিনিস তো তুই? আমি তোর ফুপ্পি লাগে, একমাত্র ফুপ্পি। তোর আম্মুকে বললাম একেবারে চলে আসতো না তোকে নিয়ে। আমি কিন্তু খুব খুব অভিমান করেছি। বেবিকে গালের সাথে মিশিয়ে সে অভিযোগ করে বসে। রিদান বলে, এরিন, তোমার না এক্সাম? বাবুকে দাও আমার কাছে। পরীক্ষার চিন্তা করো, মনে মনে আল্লাহর নাম নাও। আজ বাংলা এক্সাম, এত ফেরা নেই। ইমন তখন বেবিকে কোলে নিয়ে নিঃশব্দে দুষ্টুমি করছিল। আর চাচ্চুর কোলে গিয়ে বেবিও মারি দেখিয়ে ঠোঁট এলিয়ে দেয়। হাত নাড়িয়ে চাচ্চুর মুখে আঁচড় দিতে যায়। হঠাৎই সে ইমনের পেটে পা ঠেকিয়ে সামনে এগিয়ে আসে। ফলে বেবির মুখ গিয়ে লাগে ইমনের গালে। চাচুর গালে নিজের লালা মিশ্রিত চুমু দিয়ে বাবু হেসে ওঠে। ইরিন তা দেখে বলে ওঠে, আমি মানি না, কুচুপু ওকে চুমু দিয়েছে। আজকের পরীক্ষা ভালো হবে। আমাকে দেয়নি, আমারও লাগবে। বলেই সে কাড়াকাড়ি শুরু করে দেয়। তার কাণ্ড দেখে রিদান ফোঁস করে দম ছাড়ে। এই মেয়ে যে বিবাহিত তা কি সে ভুলে গেছে? দুদিন পরে স্বামীর ঘরে গেলে নিজে 2 বাচ্চার মা হয়ে যাবে। সেখানে এখনো বাচ্চাদের সাথে বাচ্চামো করে বেড়াচ্ছে। পরীক্ষা শেষে রিদান আর রিদা সহ সবাই বাসায় ফেরত আসে। রিদা মাঝে এই বাসায় চলে আসলেও কিছুদিন হলো আবার বাবার বাড়ি গিয়েছে। সম্প্রতি নওশিন বেগম বাথরুমের ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন, তাই সুরাইয়া বেগমই রিদাকে যেতে বলেছিল। রিদা সোজা নিজেদের রুমে চলে আসে। মেয়ে এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে রিদাও পাশে শুয়ে থাকে। ঘুমের চোখটা লেগে আসতে নিলেই তার ফোন বেজে ওঠে। ফোনের আওয়াজে মেয়েটাও চমকে উঠেছে। মাথার কাছেই ফোন ছিল ওর বিধায় সে কান্না করে ওঠে। রিদা দ্রুত খেতে দিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে একটা ঘুমন্ত কণ্ঠ ভেসে আসে। আমার আয়রা পাখি কি করছে? কান্না করছে আর খাচ্ছে। কে কাঁদবে কেন? রিদা, তুমি বকেছো আমার মেয়েটাকে? সেই সাধ্য আমার আছে? ঘুমোচ্ছিল সে, আপনার ফোনের আওয়াজে চমকে উঠে কান্না জুড়ে দিয়েছে। তাহলে তোমার ফোন সর্বদাই সাইলেন্ট রাখবে, আমার মেয়ের যাতে কোনো সমস্যা না হয়। পরে তো আপনি ফোনে না পেলে আমার উপর আবার চিৎকার শুরু করবেন। থাক, দূরে থেকে এত ভাবতে হবে না। আসছেন কবে? দেখি, সময় পেলে চট করে এসে যাব। তুমি এক কাজ করো, আমাদের বাড়িতেই চলে আসো। বারবার শ্বশুরবাড়ি যেতে আমার লজ্জা লাগে। মানসম্মানের একটা বিষয় আছে তো। আপনাদের বাড়িতেই আছি এখন, আম্মু প্রায় সুস্থ। কয়েকদিনের মধ্যেই চলে আসবো। আর লজ্জার অভিনয় করতে হবে না। সারোয়ার হেসে ফেলে। সেদিন তাকে জরুরি ভিত্তিতে চলে যেতে হয়, কিন্তু জরুরি ফাইলের জন্য যা তার কাছে ছিল। নতুন করে কেস রিওপেন করাই ফাইলগুলো অনেক প্রয়োজন ছিল। অন্যদিকে তার ছুটির সময়ও শেষ হয়ে এসেছিল, তাই আর ঝামেলা না বাড়িয়ে চলে যায়। তার স্ত্রী সন্তান যতক্ষণ সুস্থ আছে
ততক্ষণ তার আর কোনো সমস্যা নেই। পরিবারের বাহিরে তার পরিচয় হলো সে দেশের সেবায় নিয়োজিত একজন সৈনিক, তাই তো তাকে দেশের সেবাও করতে হয়। আয়রার ততক্ষণে ঘুম ভেঙে গেছে। সে চোখ মেলে মায়ের দিকে তাকিয়েই খেয়ে যাচ্ছে। হৃদা হেসে বলে, নিন, দুটো কথা বলুন তো মায়ের সাথে। কেমন বড় বড় চোখ করে নিয়ে তাকিয়ে আছে আপনার মেয়ে। ফোনটা বেবির কানের অল্প দূরত্বে রাখে যাতে পাপার কথা তার কানে পৌঁছায়। সারোয়ার আগ্রহ ভরে বলে ওঠে, আমার মাম্মা, আমার আয়রা সোনা কেমন আছে? পাপাকে মিস করছে? আমার সোনা মাম্মাম। পাপা জলদি চলে আসবে, তখন আমার মাম্মামকে একদম বুকের ভেতর ঢুকিয়ে রাখবো। পাপা মিস ইউ সো মাচ মাই লিটল গার্ল। অদ্ভুতভাবে বাবার কথা শোনা মাত্র আয়রার খাওয়া থেমে যায়। কণ্ঠ শুনে সে চোখ এদিক সেদিক করে খুঁজতে থাকে। 3টে মাসে বাবার আর ছোঁয়াও পায়নি সে। সারোয়ারের বড্ড খারাপ লাগে। সে খুব ইমোশনাল হয়ে যায়। সকল পুরুষরা বোধহয় এই একটা জায়গাতেই এসে নিজের খেই হারিয়ে ফেলে। সন্তানের সামনে তারা একজন আদর্শ বাবা ব্যতীত আর কিছুই না। দেখতে দেখতে দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। আয়রা এখন 1 বছর 1 মাসে পা দিয়েছে। মেয়েটা বড্ড দুষ্টু হয়েছে। সারাক্ষণ চাচ্চুর সাথে দুষ্টুমি করে, আর ইমনও মেয়েটাকে মাথায় করে রাখে। ইরিনের পরীক্ষার ফল পাওয়ার পরই তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। সেদিন মেয়েটার সে কি কান্না! সেদিন সারোয়ার উপস্থিত ছিল। বড় ভাইকে জড়িয়ে ধরে কাঁদলেও ইমনকে জড়িয়ে ধরে বেশি কেঁদেছিল মেয়েটা। ছোট থেকে একসাথে বড় হয়েছিল বলে কথা। ইমনের সে কি কান্না! বোনকে বুকে জড়িয়ে ফুপিয়ে কেঁদেছিল। এখনো ইরিন বাসায় আসলে ইমনকে সেটা নিয়ে খেপায়। এখন ইমন চাইলেও তা অস্বীকার করতে পারে না। ফলে 2 ভাই বোনের মাঝে ঝগড়া লেগে যায়। আয়রা এখন হাঁটা শিখেছে। গুটি গুটি পায়ে সে এক রুম থেকে অপর রুমে ঘুরে বেড়ায়। আর খাবারের সময় তো কথাই নেই। মায়ের হাতে খাবারের বাটি দেখলে ছোট ছোট পায়ে দৌড়ে চাচ্চু নয়তো দাদুর রুমে লুকাবে। জোর করে ধরে এনে বসিয়ে তাকে খাওয়াতে হবে। আয়রা হওয়ার পর থেকে হৃদার মানসিকভাবে সমস্যা দেখা গিয়েছিল। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় সারাদিন খিটখিটে মেজাজে থাকতো। তার সাথে রাতে ইরিন থাকতো। বেবির কান্নায় ইরিনের ঘুম ভাঙলে কখনো ইরিন রাখার চেষ্টা করত, কিন্তু অধিকাংশ সময় হৃদাকেই সব সামলাতে হতো। রান্নার ব্যাপারটাই সুরাইয়া বেগম অনেক সাহায্য করতেন। তারপরও এমন পরিস্থিতিতে স্বামীকে পাশে না পেয়ে হৃদা খিটখিটে মেজাজের হয়ে যায়। মাঝে তিনি সপ্তাহ খানিকের ছুটিতে এসেছিলেন। সেই পুরো সপ্তাহে মেয়েকে সময় দিয়েছেন। মেয়েকে ঘুম পাড়ানো, কাপড় চেঞ্জ সবই নিজের হাতে করেছে। শুধু খাওয়ানোর কাজই হৃদার হাতে ছিল। তারপর যেদিন সারোয়ারের যাওয়ার সময় হয় সেদিন আয়রার কি কন্যা! বাবার বুকে শুয়ে ফুপিয়ে কান্না করেছে। কোল থেকে নামাতে গেলেই অঝরে কান্না। অবশেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলে তারপর সারোয়ার চলে গিয়েছিল। 7 মাসের আয়রাও বুঝে গিয়েছিল তার বাবা চলে যাচ্ছে, তাই তো ছাড়তে চাচ্ছিল না। ইমনের চেহারার মাঝে সারোয়ারের চেহারার অনেকটা ছাপ আছে। মুখের গড়ন কিছুটা বড় ভাইয়ের মতন। অবশ্য তার শ্বশুর মশাইয়ের মতোই হয়েছে 2 ছেলে। 2 জনের চেহারাতেই বাবার মুখে ছাপ পাওয়া যায়। তাই তো আয়রা বেশিরভাগই তার চাচ্চুর কাছেই থাকে। হৃদা নিজের ঘরে যাওয়ার সময় ড্রয়িং রুমে আয়রা আর তার চাচ্চুর কথোপকথনে শুনতে পায়। বলো চাচা। দাদা হুম, বলো চাচা। দাদা বু হয়নি রে। আচ্ছা বলবো বাবা। আবাদু বু। হ্যাঁ, এই দাদা বুবু এসব ছাড়া আর কি পার তুমি? আমার কোলে থেকে দাদাকে খুঁজো না। বাবা মাও তো ডাকতে পারো না। পসামে। আয়রা ঠোঁট এলিয়ে দেয়। তার হাসি মুখ দেখে মনও হেসে ফেলে। আয়রাকে কোলে তুলে নিজের বুকে বসিয়ে নিজেও সোফায় শুয়ে পড়ে। এই মিষ্টি হাসিটা দিয়ে তো আমার মনটা কেড়ে নিয়েছো সুন্দরী। পাপার সাথে কথা বলবে? দাও কল দিই তোমার পাপাকে, দেখি কি করছেন উনি। এক হাতে আয়রাকে ধরে রেখে অপর হাতে সারোয়ারকে কল করতে যায়। আর আয়রা চাচ্চুর বুকের উপর হাত দিয়ে থাবা দিয়ে লাফাচ্ছে। ইমন
ভাইকে কল দিলে প্রথমবার রিসিভ হয় না, পরেই সার্ভার কল ব্যাক করে। ইমন ভিডিও কল অন করে নিজেদের দিকে ঘুরিয়ে বলে, দেখো তো ভাইয়া, কাদের দেখতে পাচ্ছ? স্ক্রিনে বাবার ছবি দেখে আয়রা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। প্রতিবারই এমন ভিডিও কলে আয়রা অবাক হয়ে তাকিয়ে থাকে, তবে অডিও কল করলে বাবার কণ্ঠ শুনলে সে খুশিতে লাফিয়ে ওঠে। নিজস্ব কণ্ঠে কথা বলতে থাকে। ফোন কেড়ে নিয়ে বসে থাকবে। আর সারোয়ার সাহেবের সে কি ধৈর্য, যতক্ষণ মেয়ের কাছে ফোন থাকবে কত শত কথা বলবে তার বাবা মেয়ে, অথচ এই পিচ্চির এখনো মুখের বলেই ফোটেনি। হৃদা দুপুরে খাবারের বানানোর জন্য রান্নাঘরে এসেছিল, তখনই তার ফোনে ইডিনের কল আসে। হৃদা হেসে রিসিভ করতে ওপাশ থেকে ইডিনের কাঁদো কাঁদো কণ্ঠস্বর শোনা যায়। কি হয়েছে আমার ননদিনী? ভাবি মাছের ঝোল কীভাবে রান্না করে? আমি অনেকটা ঝোলের মাঝে মাছ দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটা দেখে তোমার ভাই আমাকে অনেক বকেছে। পাশ থেকে রিদান ফোন কেড়ে নিয়ে বলে, তোর কাছে বিচার দিচ্ছে? কি করেছে জানিস? মাছ ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে, তারপর সেই পোড়া মাছ ভাজা দিয়ে মাছের ঝোল করেছে। আম্মু নিষেধ করেছিল করতে, আম্মুকে না জানিয়ে গিয়েছে এসব করতে। এখন বল, রাগ করবো না আমি? রিদা হেসে বলে, ভাইয়া বকিও না, একটু বুঝিয়ে দিও। তা তোমরা খাবে কি এখন? বাইরে থেকে আনিয়ে নিব, এছাড়া আর কোনো উপায় নেই। ফোন কেটে দিতে ইরিন রাগ দেখিয়ে বলে, আমি বিচার দিচ্ছিলাম, ফোন কেড়ে নিলেন কেন আপনি? যাতে তুমি বিচার দিতে না পারো তাই। ইরিন অবাক হয়ে কোমরে হাত দিয়ে বলে, এই কথা? এত বড় অবিচার তো আমার সাথে? আজ আমার একদিনকে আপনার কদিন দেখে নেব আমি। কি করবে? রাগ করে গাল ফুলানো ছাড়া আর কি বা করতে পারো? আবারও ইনসাল্ট? ঠিক আছে, আমি কালকেই বাবার বাড়ি চলে যাব, থাকবো না আর। ওই না মুখে ঢুকিয়ে নাকি কান্নার অভিনয় শুরু করে সে রুমের দিকে এগোতে নিলে রিদান পিছন থেকে ইরিনকে আটকে ধরে বলে, আহারে বাচ্চা বউ আমার, আর বকবো না বলেছি তো। সব সময় শুনেছি রাগ করলে মা ভাইয়ের কাছে বিচার দিতে, সেখানে তুমি হৃদাকে বিচার দাও কেন? ইরিন নাক টেনে বলে, ভাবি বলেছিল আপনি কিছু বললেই বিচার দিতে, তাহলে আমার হয়ে আপনাকে বকে দিবে। হৃদা আমায় বকবে? ওর সেই সাহস আছে নাকি? আপনি কিন্তু এখন অতিরিক্ত করে ফেলছেন। আচ্ছা বহুত সরি। এখন কি করলে আমার ম্যাডামের রাগ কমবে? সাথে সাথে ইরিনের মাথায় এক শয়তানি বুদ্ধি আসে। সে মিচকে হেসে উত্তর দেয়, কানে ধরুন, 10 বার উঠবস করতে হবে। রিদানের মাথায় যেন বাজ পড়ে। সে অথবম্ব হয়ে তাকিয়ে বলে, লাইক সিরিয়াসলি? এখন আমি কানে ধরে উঠবাস করব? তুমি জানো তুমি কি বলছো? ইরিন জেদ দেখিয়ে বলে, ভুলে গেছেন কলেজে কিভাবে কানে ধরাতেন? প্রাইভেটও বকেছেন, আর বাসায় তো ফার্স্ট পড়ার জন্য হাতের তালুতে চাটাং চাটাং বাড়ি দিতেন, এসব ভুলে গেছেন? তাই বলে তুমি আমার কান ধরাবে? দেখো পাখি, আম্মু যখন তখন রান্নাঘরে চলে আসতে পারে, তখন মায়ের সামনে আমার প্রেস্টিজ পাঞ্চার করতে চাও নাকি? আপনি আবার প্রেস্টিজ আছে নাকি? সেই জন্য না মায়ের হাতের কান বলে খেলেন? এত বড় দামড়া বেটা মানুষ হয়ে বউয়ের সামনে মায়ের হাতে কাঠ বলে খেতে কেমন লাগে? তবে রে দুষ্টু মেয়ে, আমাকে নিয়ে দুষ্টামি না? ইরিন খিলখিলিয়ে হাসে। হাসতে হাসতে সে খাট জুড়ে দৌড়ে পালাতে থাকে। রিদানও তার পিছু পিছু দৌড়ে তাকে ধরে ফেলে। ধরা পড়ে ইরিন আরো হাসতে থাকে। রিদান মুগ্ধ দৃষ্টিতে তার বাচ্চা বউয়ের হাসির দিকে তাকিয়ে থাকে। এই বাড়িতে আসার পর থেকে ইরিনের জন্য অনেক কষ্টের হয়ে যায়। তার মা ঘর দোর সব সময় গুছিয়ে রাখেন, আর ইরিন সেদিকে ছিল বড্ড গোছালো। মা প্রতিবার তাকে বলতো এটা সেটা গুছিয়ে রাখতে। অগোছালো স্বভাবের ইরিনের জন্য এসবই মেনে চলা অনেক কষ্টকর হয়ে পড়েছিল। বেচারি এসব টুকটাক কাজকেও কঠিন মনে করে। সারাদিন এসব টুকটাক কাজ করে ক্লান্ত হয়ে পড়ে থাকে। আর রিদান আসতেই বক বক করে সব বলে। রিদান প্রথম ভয় পেয়েছিল এসব নিয়ে, আবার মা বউয়ের মাঝে কোনো সমস্যা হয় নাকি। তবে মায়ের সাথে কথা বলতেই তিনি বলেছিলেন,
মায়ের কথায় রিদান একটু স্বস্তি পেয়েছিল। তারপর থেকে এরিন মন খারাপ করলে তার মন রক্ষা করতে কিছু ভালো কথা বললেই হতো। মাঝে মাঝে মায়ের নামে অভিযোগ করে বসলে রিদান অনেক কষ্টে তা সামলাতো। এই একটা জায়গায় এসে ছেলেটা মা বউয়ের জাতাকলে আটকে পড়ে যায়। যদিও ধীরে ধীরে ইরিনের এসব কমে এসেছে, সে বুঝতে শিখেছে এখন ঘরের সাধারণ কাজকর্ম নিজেই করে ফেলে। রান্না পারে না বলে রিদানের মাই সব রান্নাটা করে। আজকে সে মাছের ঝোল করবে বলে জেদ ধরেছিল, তারপর যা হওয়ার তাই হয়েছে। মাছ পুড়ে গেছে। সেই পোড়া মাছের ঝোল দেখেই খাওয়ার শখ মিটে গেছে। এখন বাহিরের খাবারই ভরসা। ভার্সিটি এরিয়ার পেছনের দিকে কেউ বসে খোলা আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে গান গেয়ে যাচ্ছে। অপেক্ষা নিদারুণ কষ্টের। কারোর আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে সাম্য। ছোট একটা দিঘির পাশে খোলা জায়গায় বসে আছে সে। দিয়া তাকে এখানে অপেক্ষা করতে বলেছে। আজ নাকি তুবা আসবে সরাসরি তার সাথে দেখা করতে। তারই আশায় সে পথ চেয়ে বসে আছে। বসে থাকতে থাকতে সে গুনগুন করে গান ধরেছে। এই গানের মাধ্যমে যেন নিজের ভেতরের সকল ভাব প্রকাশ করতে চাচ্ছে সে। হঠাৎ অনুভব করে এক জোড়া পা তার দিকে এগিয়ে আসছে। সাম্য মাথা তুলে সামনে তাকাতেই থমকে যায়। সাদা পাড় নীল শাড়ি পরে একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। বাতাসে তার খোলা চুল ভাসছে। কাজ সমান খোলা চুলে তুবাকে অপরূপ সৌন্দর্যের অধিকারী লাগছে। সাম্যের চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। তুবা এগিয়ে এসে সোজা সাম্যের সামনে দাঁড়ায়। সাম্যের দৃষ্টি খেয়াল করে সামনে তুড়ি মেরে বলে, এক্সকিউজ মি। সাম্য হকচকিয়ে গিয়ে উঠে দাঁড়ায়। গলা খাকারি দিয়ে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। অনেকদিন পর বুঝি? গত সপ্তাহে তো তুমি আমার পিছু নিয়েছিলে। তুমি সবটা জানতে? শুরুতে জানতাম না, পরে বুঝে গিয়েছি। কেন এমন করছো? তোমার একটু দেখার জন্য। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, প্রমিস। শুধু তোমায় একটু দেখার জন্য আমি পিছু নিতাম। এতে লাভ কি হয়েছে? তোমায় দেখে আমার মনটা শান্তি পেয়েছে। তোমায় এক পলক দেখে আমার চোখ জুড়িয়েছে। সবটা প্ল্যান ছিল তোমার। সেটা বললে ভুল হবে। তোমার এখানে চান্স পাওয়ার উপর তো আমার হাত ছিল না। ভাগ্যই আমাদের আবার একত্র করেছে। আমার এক্সামের আগে সেই চিরকুটটা তুমিই পাঠিয়েছিলে না আমাকে শুভকামনা জানাতে? সাম্য আমতা আমতা করা শুরু করলে তুবা বলে, মিথ্যা বলো না। তুমি চলে গেলেও তোমায় আমি আমার আশেপাশে অনুভব করেছি। কেমন ছায়ার মতো তুমি আমার সাথে মিশেছিলে সাম্য। কেন এমন করছো? তোমায় তো আমি ভুলে যেতে চেয়েছিলাম, পারছি না কেন? সাম্য নিশ্চুপ। সে কিছুই বলতে পারে না, মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে শুধু। তুবা একটু থেমে বলে, দিয়া তোমার বোন না? মেয়েটা অনেক ভালো। প্রথম দেখাতেই ওর মাঝে সহজ সরল ভাবটা প্রকাশ পেয়েছিল। সাম্য অল্প হেসে বলে, আমার বোন বরাবরই মতো ভালো। এখনো ছোট বয়সে আছে, পড়াশোনায় ভালো। ঘরের রান্না আমি করি, ওকে কষ্ট করতে দেই না। তোমার কষ্ট হয় না? ঘরের কাজ শেষ করে আবার অফিস করতে কষ্ট হয় না? হয় ঠিকই, তবে বোনের দিক তাকিয়ে সব মানিয়ে নিয়েছি। বিয়ে করছো না কেন? আর কত এইভাবে ছন্ন ছাড়া বসে থাকবে? তোমার বোনের একটা ভবিষ্যৎ আছে তো। এখন বোনকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারলেই আমার শান্তি হবে। আর তোমার কি হবে? আমার ভাগ্য যা হওয়ার ছিল তাই হবে। তোমার দিনকাল ভালো যাচ্ছে তো? সেটা তো তোমার জানারই কথা। সাম্য হাসে বলে ওঠে, আর একটা সুযোগ দেওয়া যায় না আমায়? পারবে সব গুছিয়ে নিতে? চেষ্টা করে দেখি। আমাদের ছোট্ট একটা সংসার হবে। দিয়াকে বিয়ে দেব তারপর আমরা একটা সুন্দর ভালোবাসাময় জীবন কাটাবো। আর বিশ্বাস? নেই আমার প্রতি। এখন যে কাউকে বিশ্বাস করতে পারি না আমি। একবার বিশ্বাসে আঘাত লাগলে কারোর উপর সে বিশ্বাস ফেরানো যে মুশকিল। তবে কি আমাদের সম্পর্কের সমাপ্তি এখানেই? ধরে নাও তাই। এত সহজে বলে দিলে? আমি জীবনটাকে এগিয়ে নিয়েছি, তুমি তোমার মতো জীবনে এগিয়ে যাও। শুধু শুধু আমার পথে বসে থেকে সময় নষ্ট করো না। কিন্তু আমার
যে তোমাকেই চাই তুবা, আমি তোমাকে ভালোবাসি। সব চাও পূরণ করতে হয় না, সব পূরণ হয়ে গেলে মায়া কমে যায়। থাকুক নেই মায়াটুকু, দূর থেকে দুজন দুজনকে ভালোবেসে কাটিয়ে দিয়ে জীবনটা, দেখবে সব ভালো হবে। শ্যামর চোখ জোড়া ছলছল করে ওঠে। শেষবারের মতো সে তুবার হাত ধরে বলে, ভেবেছিলাম হয়তো আজ সব আগের মতো ঠিক হয়ে যাবে, হলেও ঠিক। তবে তুমি আর আমার হলে না, অপেক্ষায় থাকবো আমি। এই জীবনটা না হয় অপেক্ষা করেই কাটিয়ে দেব, তোমাকে ভালোবেসেই গোটা জীবনটা কাটিয়ে দেব। শুধু এত মিথ্যা আশায় জীবন নষ্ট করো না, জীবনটাকে সাজিয়ে নাও। তোমার উপর তোমার বোনের দায়িত্ব বেশি। মনের বিরুদ্ধে কিছু করলে সেটা সুন্দর করে করা হয় না। যেখানে মনের বিরুদ্ধে গিয়ে আমি সংসার করব কিভাবে? আমার একবার যেখান থেকে মন উঠে যায় সেখানে আর চেষ্টা করলেও মন বসাতে পারি না। সংসার করা তো সেখানে বিলাসিতা। ধরে নাও তাই। ভালো থেকো শাম্য, বোনকে ভালো রেখো। একই শহরেই তো আছি আমরা, মাঝে সাঝে দেখা হবে, তখন যেন তোমাদের সুখী দেখতে পাই আমি। শ্যামর চোখ পানিতে টলমল করছে। আজকে তার লুকোচুরি ভালোবাসার সমাপ্তি ঘটল। সে ছলছল চোখ নিয়ে মুখে হাসি টেনে বলে, তুবা হাসে। মিষ্টি করে হেসে সে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। আজ এতদিন পর একদম বন্ধকর অধ্যায়ের সমাপ্তি ঘটল। সেদিন হৃদার বলা কথার পর সে অনেক ভেবেছে। আবেগকে পাশে ঠেলে বিবেক দিয়ে ভেবেছে। পরে বুঝতে পেরেছে শ্যাম্য তার জন্য এক ঠুনকো অনুভূতি ব্যতীত আর কিছুই নয়। বাস্তবতার দিকে খেয়াল করলে তুবা সাম্যের সাথে সুখী হবে না। বাহ্যিকভাবে মনে হবে অনেক সুখী তারা, কিন্তু সে জানে সে সুখী নয়। সংসার তো অ্যাডজাস্ট করে চলার জিনিস নয়। কোথাও মন না বসলে সেখানে সংসার করা সম্ভব নয়। তাই কিছু জিনিস শুরুতেই শেষ করে ফেলতে হয়। তুবা চলতি পথে আরেকবার পেছনে তাকায়, মিষ্টি হেসে সাম্যকে বিদায় জানায়। সাম্য এবার না চাইতেও হেসে হাত নাড়ায়। সব শেষ, তাদের পথ চলার সমাপ্তি এখানেই। এই হৃদা, কোথায় তুমি? আরে কাপড় ভিজিয়ে ফেলেছে। তো আপনি চেঞ্জ করাতে পারলেন না? বাপ হয়ে কি শিখেছেন? আয়রাকে চেঞ্জ করিয়ে তার বাবার কোলে দিতেই সে বলে, হ্যাঁ, আমি আমার মাম্মামকে করে নিতে পারি, আদর করতে পারি, বুকের মাঝে লুকিয়েও রাখতে পারি। আর কি দরকার? আপনার মামামের খাবারেরও দরকার, খাওয়ান এখন। সেটার জন্য তো তুমি আছো। নাও, ওকে খাওয়াও। আয়রা হাত পা নাচিয়ে নিজের খুশির জানান দিচ্ছে। এখনো সে কথা বলতে পারে না। হঠাৎ হঠাৎ বাবা মা ডেকে ওঠে। সারোয়ার বাড়ি এসেছে 2 দিন হলো, সপ্তাহখানিকের ছুটিতে এসেছে। তারপর হৃদা আর আয়রাকে সাথে করে নিয়ে যাবে। ভাইয়ের আসার খবর শুনে ইরিন বাড়ি আসার জন্য ছটফট করছিল। তবে রিদানের মা এখনই আসতে নিষেধ করে দেন। এতে ইরিন মুখ বেজার করে বসে থাকে। সরাসরি শাশুড়ির মুখের উপর কিছু বলতে না পেরে রুমে গিয়ে রাগে গজগজ করতে থাকে। টিউশনি শেষ করে রিদান বাড়ি ফিরতে ইরিন থমথমে মুখে তাকে পানি এগিয়ে দেন। বরাবরের মতো ইরিনকে খুশি মেজাজে না দেখে রিদান থমকায়। পকেট থেকে একটা ডেয়ারি মিল্কের প্যাকেট বইয়ের হাতে দিতে সে সেটা নিজের কাছে রাখে। কিছু একটা ঠিক নেই বুঝে রিদান বলে, কি হয়েছে আমার পিচ্চি বউটার? ইরিন থমথমে মুখে জানায়, কিছুই হয়নি। কিছু একটা তো হয়েছে, মা বকেছে। ইরিন এবার ছলছল দৃষ্টিতে রিদানের দিকে তাকায়, অভিমানী কণ্ঠে বলে, আম্মু একটু ভালো না। আম্মুকে আমি কতটা ভালোবাসা দিই, তবু আম্মু আমাকে বাসায় যেতে দিচ্ছে না। আমার বড্ড কষ্ট হচ্ছে। ভাইয়া আসছে অথচ আমি ভাইয়াকে দেখতেই পাচ্ছি না। আচ্ছা, এই ব্যাপার। এই সাধারণ জিনিস নিয়ে মন খারাপের কি আছে? আম্মু তো খারাপ কিছু বলেনি। নিজের পায়ের দিকে তাকিয়েছো, এখনো ব্যান্ডেজ খোলা হয়নি। সেদিন কতটা কেটে গেল। তোমাকে তো ডাক্তার রেস্ট করতে বলেছে। এখন এত দৌড়ানি ভালো হবে না। ইরিন নিজের পায়ের দিকে তাকিয়ে বলে, দৌড়াদৌড়ি তো করবো না, বাড়িতে যাবো, চুপচাপ বসে থাকবো ভাইয়ার কাছে। তাই বুঝি? হুম। চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর এইসব ব্যাপার নিয়ে ভাবা যাবে। খাবারের টেবিলের ইরিন সবার খাবার বেড়ে দেয়। রিদানের মা মুখে মিটমিটে হাসি রেখে বলে, খাচ্ছি তো আমি। ইরিন মুখে কথা বলে খেতে বসে পড়ে। অল্প অল্প করে খাবার মুখে তুলে নিয়ে খেতে থাকে।
ইরিনের চোখ খুশিতে চকচক করে ওঠে। সে সামনে তাকিয়ে বলে, আমি রান্না করব, আমি পারি তো, না পারলে আম্মু দেখিয়ে দিবে, তাই না আম্মু? ইরিনের কথা শুনে তারা হেসে ফেলে। আর ইরিন তো খুশিতে কি ঢাকবে তার চিন্তা করছে। এখানে আসার পর শাশুড়ি তাকে রান্না শিখিয়েছে, তাই তো নিজ হাতে ভাইকে খাওয়ানোর চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সবাই তৈরি হয়ে গেছো? চলো তাড়াতাড়ি। এরিন কয়েকবার ফোন করে ফেলেছে। মেয়েটাকে নিয়ে আর পারি না। শ্বশুর বাড়ি গিয়েও নিয়ম করে আমাকে জ্বালাতে ভুলে না। মায়ের কথা শুনে সবাই হেসে ফেলে। ইমন তৈরি হয়ে আয়রাকে নিয়ে বাইরে বসে আছে। আয়রাকে একটা গোলাপি বেবি ফ্রক পরানো হয়েছে। বাচ্চাটা সাজার পর কি খুশি! চাচুর কোলে খুশিতে লাফাচ্ছে শুধু। ইমন হাত দিয়ে আয়রার মাথার চুল গুছিয়ে দেয়। মেয়েটাকে এক হাতে সামলানো দায়, বড্ড লাফালাফি করে এখন। পুরোটাই ফুপ্পির মতোই হয়েছে। হৃদা শাড়ি পরেছে আর সারোয়ার সাহায্য করছে। আরে ওই কুচিটা ঠিক ঠিক করে ধরুন না। হ্যাঁ, পাশেটাও গুছিয়ে দিন। শাড়ি পরছো তুমি, আর যন্ত্রণা হচ্ছে আমার। এসব যন্ত্রণা সহ্য করতে না পারলে বিয়ে কেন করেছেন? হয়েছে, এসব কথা রেখে আগে শাড়ি গুছিয়ে দিন তো তাড়াতাড়ি। বেশি দেরি হলে আয়রা কান্না শুরু করবে। সবাই তৈরি হয়ে ইরিনদের বাসায় যায়। সেখানে সুন্দর একটা সময় কাটায় সবাই। খাওয়া দাওয়া শেষে রিদান, ইরিন সহ তারা বাড়িতে চলে আসে। আয়রা ততক্ষণে চাচুর কোলে ঘুমিয়ে কাদা। সুরাইয়া বেগম আয়রাকে নিয়ে নিজের রুমে চলে যান। আজকে আয়রা ওনার কাছেই থাকবে। রিদানকে নিয়ে ইরিন নিজের রুমে গিয়েছে। এমন খেলতে দুলতে নিজের রুমে গিয়েছে। ইরিন রুমে গিয়েই শটান হয়ে শুয়ে পড়ে। সারাদিন রান্না ঘরে থেকে ক্লান্তিতে তার মাজা ভেঙে আসছে। রিদান তাকে টেনে বসিয়ে বলে, দুষ্টুমি না করে ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি কেন? তারপর কি করব? কি আর করব? আয়রার জন্য একজন খেলার সাথী লাগবে না? খুব হিসেবে তো তোমার অনেক দায়িত্ব। ধ্যাত, কি যে বলেন না। আয়রার জন্য তো আমি আছি। জি না, আমি তোমাকে আয়রার সাথে শেয়ার করব না। তার থেকে ভালো একজনকে এনে ওর সঙ্গী বানিয়ে দিই, তারপর আমরা শান্তিতে সময় কাটাতে পারবো। রিদানের এমন উদ্ভট কথা শুনে ইরিন খিলখিলিয়ে হাসে। বেবি নেওয়ার চিন্তা এখনো সে করেনি। আগে সংসার জীবনটা গুছিয়ে নি, তারপর এসব নিয়ে ভাবা যাবে। তবে এর আগেই রিদান যেভাবে পেছনে লেগেছে, বেবিকে শীঘ্রই না এনে তার শান্তি হবে না। এসব ভেবে ইরিন হেসে ফেলে। রিদা রুমে গিয়ে গয়না খুলতে থাকে। তখনই তুবা ফোন করে। তুবার সাথে কথা বলে রিদা সব জানতে পারে। তুই এসব ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিস তো? হ্যাঁ আপু, সব ভেবে সিদ্ধান্ত নিয়েছি। আবেগের বশে জীবন চলবে না। শাম্মুর সাথে আমার সংসার হলে সেটা সুখের হবে না। তার থেকে দূরত্বই বেটার হবে। দূর থেকে একে অপরকে ভালোবেসে যাব চিরকাল। তুবার সাথে কথা শেষ করে রিদার রুমে আসে। সারোয়ার ফোন হাতে তখন বিছানায় শুয়েছিল। রিদা ফ্রেশ হয়ে আসতেই বলে, আয়রা আজকে আম্মুর সাথে থাকবে। আয়রাকে ছাড়া কেমন খালি খালি লাগছে। লাগুক, আজকে তুমি আর আমি একান্তে সময় কাটাই একটু। অনেকদিন ধরে এইভাবে সময় কাটানো হয় না। ইস, আপনার যে কত ঢং। বারান্দায় যাবেন? পূর্ণিমা, আজকে অনেক বড় চাঁদ উঠেছে। সারোয়ার রিদাকে নিয়ে বারান্দায় গিয়ে বসে। আকাশে গোল রুটির মতো থাকা চাঁদের দিকে তাকিয়ে নিজেদের সুখ দুঃখের আলাপন করতে থাকে। রিদা স্বামীর বুকে মাথা রেখে বলে, আপনি যখনই কাজে যান আমার অনেক ভয় হয়, তখন অনেক টেনশন হয়। এত টেনশন করে কি হবে? শুধু শুধু মস্তিষ্ককে যন্ত্রণা দাও। এ পেশায় ঢোকার আগে শপথ করেই ঢুকেছে, নিজের জীবন দিয়ে হলেও দেশের রক্ষায় কাজ করে যাব। সে কথার হেরফের করা তো অসম্ভব। তাই বলে কি বউ বাচ্চার কথা ভুলে যাবেন? ভুলি কোথায়? তোমরা তো আমার মনের মাঝেই থাকো। তোমাদের বুকের মাঝে বন্দি করে নিজের কাছে যাই। তোমাদের সাথে নিয়েই শুরু করে আর সাথে নিয়েই শেষ করে। আমার যে প্রচুর ভয় হয়। ভয়কে সাথে নিয়ে জীবনে চলতে হবে। ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রিদা সারোয়ারকে ঝাপটে জড়িয়ে ধরে। বুকে মুখ গুজে ফিস ফিসিয়ে বলে, ভালোবাসি আপনাকে, অনেক অনেক ভালোবাসি আমার আয়রার আব্বুকে। আমি আমার আয়রার আম্মুকে বড্ড ভালোবাসি। সারা জীবন ভালোবেসেই যাব।
সারোয়ার হৃদাকে শক্ত করে বুকে আগলে রাখে। পূর্ণিমার নরম আলোয় চারপাশ যেন রূপালী হয়ে উঠেছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, হালকা বাতাসে হৃদার চুল উড়ে এসে বারবার সারোয়ারের মুখে লাগছে। সারোয়ার আলতো হাতে চুলগুলো সরিয়ে দেয়, তারপর স্ত্রীর কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলে, জানো রিদা, জীবনটা সবসময় সহজ হবে না। কখনো ভয় আসবে, কখনো কষ্ট, কখনো দূরত্ব আসবে, কিন্তু একটা জিনিস কখনো বদলাবে না। হৃদা মাথা তুলে তাকায়। কি জিনিস? সারোয়ার মৃদু হেসে তার হাতটা নিজের বুকের উপর রেখে বলে, এখানে তোমাদের জায়গা। এর হৃদয়ে শুধু তুমি, এর হৃদয়ে শুধু তুমি আর আয়রা আছো। পৃথিবী উল্টে গেলেও এই জায়গাটা কেউ নিতে পারবে না। হৃদার চোখ ভিজে ওঠে। কত ঝড় গেছে তাদের জীবনে, ভুল বোঝাবুঝি, দূরত্ব, ভয়, অপেক্ষা, সবকিছুর পরও এই মানুষটা ঠিক তার পাশেই থেকেছে। হয়তো সব সময় হাতে হাত রেখে নয়, কিন্তু হৃদয় সব সময় আগলে রেখেছে। এভাবেই ভালো লাগা খারাপ লাগার মধ্য দিয়েই কেটে যাবে তাদের সীমান্তহীন ভালোবাসাময় জীবন। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।